বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকের এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ভিডিও ক্লাসে সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মোফাজ্জল হোসেন, সহকারী শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো রয়েছো। আলহামদুলিল্লাহ, তোমরা যেখানেই থাকো ভালো থাকো এই প্রত্যাশাই করছি। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সামনে তোমাদের পরীক্ষা, নিশ্চয়ই তোমরা পড়ালেখা নিয়ে অনেক ব্যস্ত সময় পার করছো। তোমরা যারা হোমওয়ার্কগুলো করো, অর্থাৎ আমাদের কার্যক্রমের সাথে জড়িত রয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখো, গতকালকেও আমার তোমাদের সন্ধ্যাকালীন যে পড়া আদায়ের একটা ক্লাস আমরা নিচ্ছি, এটা একেবারে আনকমন বিষয়ে বলা চলে। তো এটা আসলে আমরাও বেশ উপভোগ করছি, খুবই ভালো লাগে। সন্ধ্যার সময় আমরা তোমাদেরকে পড়ার মধ্যে রাখছি, তোমরা পড়ছো কতটুকু এই বিষয়টা যাচাই বাছাই করতে পারছি। এটা নিশ্চয়ই তোমাদেরও অনেক উপকারে আসবে। তো প্রত্যেকে চেষ্টা করবে এই সন্ধ্যাকালীন যে তোমার রুটিন করে স্যাররা পড়াগুলো ধরছে, এই পড়াগুলো যেন তোমরা সঠিকভাবে দিতে পারো। পড়ে অবশ্যই পড়া দেওয়ার জন্য বসবে, তাহলে কিন্তু উপকারটা পাবে। আর শুধুমাত্র একটু টাইম পাস করব এইভাবে যদি ক্লাস করব মনে করো, তাহলে কিন্তু খুব একটা লাভবান হতে পারবে না। তো গতকালকে আমাকে কয়েকজন বলেছিলে স্যার একটা অধ্যায় নিয়ে আলোচনা করতে, যদিও এই অধ্যায়টা আজকে আলোচনা মানে রিভিশন আকারে আলোচনা করা হবে। দেখো, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি নামে যে অধ্যায়টা রয়েছে তোমাদের এই সেমিস্টারের, এই অধ্যায়টাও কিন্তু তোমরা পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন পাবে। তোমাদের মূল বইয়ের অষ্টম অধ্যায় বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি। এই অধ্যায়টা মূলত বাংলাদেশের যে জনগণ, অর্থাৎ আমরা যে জনগণ রয়েছে তাদেরকে নিয়েই। এই জনসংখ্যা কখনো বেড়ে যাচ্ছে, কখনো কমে যাচ্ছে। তারপরে জনসংখ্যার যে তথ্যগুলো দেয়া আছে, কতটুকু বর্তমানে জনসংখ্যা, মৃত্যুর হারগুলো দেয়া আছে, শিশু মৃত্যুর হার দেয়া আছে, মাতৃ মৃত্যুর হার দেয়া আছে। আসলে জনগণ আমাদের দেশের জন্য কি করতে পারে, এই জনগণের চাপের ফলে আমাদের দেশের যে সম্পদগুলো রয়েছে সেগুলো কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এগুলোই কিন্তু এই অধ্যায়ের মূল প্রতিপাদ্য বিষয়। তো যদিও এই অধ্যায় থেকে অনেকগুলো বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে এবং সংখ্যা দিয়ে প্রশ্ন রয়েছে, এটাই হয়তো তোমাদের কাছে একটু জটিল মনে হচ্ছে। তাছাড়া যে পড়াগুলো রয়েছে এখানে, স্থানান্তর কি জিনিস, এটা অভ্যন্তরীণ স্থানান্তর হতে পারে, তারপরে আন্তর্জাতিক স্থানান্তর হতে পারে। এই অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক স্থানান্তরের কারণগুলো কি, অর্থাৎ মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, কেন যাচ্ছে? তুমি বইয়ের বাইরে এসে একটু নিজে চিন্তা করো। দেখো, যদি আমাদের পিতামাতার কথাই চিন্তা করো, অনেকেই এক জেলা থেকে আরেক জেলায় যাচ্ছে। কেন যাচ্ছে? হয়তো চাকরির উদ্দেশ্যে যাচ্ছে, তার সন্তানকে লেখাপড়া করাবে এর জন্য যাচ্ছে, বা একজন মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় সে চলে যাচ্ছে, এগুলোই। তো আমি বুঝতে পারছি যে আসলে তোমরা কোন জায়গায় হয়তো ভুল করছো বা একটু জটিল মনে করছো। জটিল হচ্ছে তোমাদের এই যে সংখ্যা দিয়ে বহু নির্বাচনে প্রশ্নগুলো রয়েছে। তো এটা দেখো, বোঝানোর কিছু নয়, তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। তবে এটা অভিজ্ঞতার আলোকে, অর্থাৎ তোমরা যেহেতু বেশ কয়েক মাস পড়লে, এর আলোকে প্রত্যেকটা সংখ্যায় যে তুমি মুখস্থ করবে এমনটা নয়। কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটা বেশি আসার মতো, এগুলোই তোমার সংখ্যাগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। তো আমরা দেখো এবার পড়াটা শুরু করি। তাহলে আমাদের আজকের মূল পড়ার বিষয় হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি। আমি অলরেডি বলেছি যে আমরা যারা মানুষ তারাই হচ্ছে জনসংখ্যা। এই জনসংখ্যা আমাদের দেশে কি পরিমাণ রয়েছে এখানে তথ্য দেয়া আছে। আমার বইটা আসলে দেয়া আছে 2011 সালের আদমশুমারি অনুযায়ী। যদিও দেখো এখন বর্তমানে 21-এ আমরা অবস্থান করছি, কিন্তু সেই 2011 সালের আদমশুমারি অনুযায়ী মোট জনসংখ্যা ছিল 14,97,72,364 জন। তাহলে অনেক আগের। তাহলে এই সংখ্যাটা এখন কিন্তু অনেকটাই বেড়ে যাওয়ার কথা, অর্থাৎ আমরা ধরে নিতে পারি 18 কোটি বা 18 কোটি প্লাসও হয়ে যেতে পারে। তো এগুলো অনলাইন ভিত্তিক সার্চ দিলে কিন্তু আপডেট তথ্যটা পেয়ে যেতে পারো। তো এই জনসংখ্যা সম্পর্কে আর দুইটা কথা। দেখো, জনসংখ্যাকে একটি দেশের উন্নয়নের প্রধান শক্তি বলা হয়। এই যে একটা বাক্য বললাম, ছোট একটা বাক্য, এটা এখন তোমার পরীক্ষাতে যদি বর্ণনা করতে বলে যে কেন একে প্রধান শক্তি বলা হচ্ছে,
তা দেখো আমি সংক্ষিপ্ত আকারে একটু তুলে ধরে ভিডিও ক্লাসে, যেহেতু আমাদের দেশ তো দেশ, এখানে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ রয়েছে, রাস্তাঘাট রয়েছে, অবকাঠামো কিছু বিষয়গুলো রয়েছে, উপাদানগুলো রয়েছে। এই উপাদানগুলোকে সঠিকভাবে পরিচালিত করার দায়িত্ব কার? আমাদের জনগণের দায়িত্ব। এই দেশটাকে ভালোবাসা দিয়ে উন্নতির দিকে নিয়ে যাওয়ার দায়িত্বটা কার? আমাদের জনগণের। তো আমরা প্রত্যেকেই যেই সেক্টরে কাজ করি না কেন, আমরা যদি প্রত্যেকেই দেশকে ভালোবাসবো, দেশের উন্নয়নের চিন্তা মাথায় রেখে যদি আমরা কাজ করতে পারি, তাহলে কিন্তু দেশ সামনের দিকে এগিয়ে যাবে। আমার কারণে দেশ ক্ষতিগ্রস্ত হবে এমন কাজ আমি যদি না করি, তাহলে কিন্তু এটা আমাদের জন্য অনেক উপকারে আসবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো জনসংখ্যাকে একটি দেশের উন্নয়নের প্রধান শক্তি বলা হচ্ছে এই সমস্ত কারণেই। তো আশা করব তোমরা এই প্রশ্নটা অ্যান্সার সহজেই দিতে পারবে। দেখো এটা একটা বাক্য বললাম, এরপরে আমরা একটু দেখি পাঠ 2। এখানে লিখেছে জনসংখ্যার পরিবর্তনশীলতা। জনসংখ্যার পরিবর্তনশীলতা। দেখো তাহলে আমরা কি বললাম? জনসংখ্যা একটি দেশের উন্নয়নের প্রধান শক্তি। এটা যদি তোমাকে বর্ণনা করতে বলে, তাহলে আমাদের জনগণের যে অবদানগুলো রয়েছে, জনগণের কল্যাণে যে দেশ এগিয়ে যাচ্ছে, এই বিষয়গুলো তোমাকে বর্ণনা করতে হবে। এরপরে আমরা আলোচনা করব পার্ট 2, অর্থাৎ জনসংখ্যার পরিবর্তনশীলতা। দেখো এটা 1 মার্কের সংজ্ঞা আসতে পারে, আমি একটু তোমাদের বোর্ডে লিখি। জনসংখ্যার পরিবর্তনশীলতা। তাহলে জনসংখ্যার পরিবর্তনশীলতা কাকে বলে? এই যে জনসংখ্যা, আমরা একটা সংখ্যা উল্লেখ করলাম, এই সংখ্যাটা বাড়তেও পারে, কমতেও পারে। এই যে বাড়ছে এবং কমছে, জনসংখ্যার যে একটা সংখ্যা দাঁড়ায়, এই সংখ্যাটা বিভিন্ন কারণে যে কমে এবং বাড়ে, এই বাড়া এবং কমাকেই কিন্তু জনসংখ্যার পরিবর্তনশীলতা বলে। এটা কিন্তু আমি নিজের ভাষায় উপস্থাপন করলাম। তোমার বইতে প্রথম বাক্যটা যেটা লেখা আছে, দেখো এটাও কিন্তু সেম কথা লেখা আছে। জনসংখ্যার পরিবর্তনশীল অবস্থাকে জনসংখ্যার পরিবর্তনশীলতা বলে। পরিবর্তন হচ্ছে, যেমন একটা মানুষ শহর থেকে গ্রামে যাচ্ছে, গ্রাম থেকে শহরে যাচ্ছে, এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে, এই যে পরিবর্তনশীল পরিস্থিতি তৈরি করছে, এটাকেই কিন্তু জনসংখ্যার পরিবর্তনশীলতা বলে। এই পরিবর্তনশীলতার সংজ্ঞা যেরকম তুমি পরীক্ষাতে পাবে, আবার এখান থেকে পেতে পারো যে পরিবর্তনশীল হওয়ার কারণ কি, কেন এটা পরিবর্তিত হচ্ছে। তো বেশ কতগুলো উদ্দেশ্যকে নিয়েই কিন্তু পরিবর্তিত হয়। কেন মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এই প্রশ্নটা যদি নিজেকে করো, তাহলে কিন্তু অ্যান্সারটা পেয়ে যাবে। যেহেতু রিভিশন ক্লাস আমি একটু বেশি করে পড়াতে চাচ্ছি, প্রত্যেকটা বিষয়ের শিরোনামগুলো তোমাদের সামনে তুলে ধরছি। বইটা যদি পড়ো, তাহলে এই কারণগুলো পেয়ে যাবে। এটা প্রাকৃতিক কারণেও মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। প্রাকৃতিক কারণ বলতে ভৌগোলিক পরিবেশ, জলবায়ু, যে এলাকায় বসবাসের উপযোগী সে এলাকায় কিন্তু মানুষ বেশি বসবাস করবে, এটাই স্বাভাবিক। তারপরেও চাকরির বদলিজনিত কারণ, এগুলো হতে পারে। মানুষ এক দেশ থেকে আরেক দেশে বসবাসের উদ্দেশ্যে যেতে পারে, এগুলোকেই কিন্তু পরিবর্তনশীলতার কারণ বলা হচ্ছে। তো আমরা সামনের দিকে একটু এগিয়ে যাই। পরবর্তী বিষয়টা যেটা পড়াবো বলছে স্থানান্তর কাকে বলে। বাংলাদেশের জনসংখ্যার যেটা স্থানান্তর, তো স্থানান্তর দেখো আমরা জানি এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়াকেই কিন্তু স্থানান্তর বলে। তো আমরা এই বায়বের দৃষ্টিকোণ থেকে এখানে যে স্থানান্তরের সংজ্ঞা দেব, সেটা হচ্ছে এরকমভাবে, মানুষ যখন এক জায়গা থেকে আরেক জায়গায় বসবাসের উদ্দেশ্য নিয়ে যাবে, তখন কিন্তু তাকে স্থানান্তর বলা হবে। ব্যাপারটা হয়তো ক্লিয়ার হয়েছে। আমি আরও একবার বলি, কোথাও তুমি যাচ্ছ বেড়াতে, এটাকে কিন্তু আমরা স্থানান্তর বলবো না। আমি রাজশাহী থেকে ঢাকায় গেছি 2 দিনের জন্য বেড়াতে, 1 মাসের জন্য বেড়াতে, তো এটাকে কিন্তু স্থানান্তর বলবো না। আমি যদি রাজশাহী থেকে ঢাকায় একেবারে বসবাস করব বলে যাই, তবে তাকে স্থানান্তর বলা হবে। এই স্থানান্তর আবার 2 ধরনের, একটা হচ্ছে অভ্যন্তরীণ আর একটা হচ্ছে তোমার আন্তর্জাতিক। তাহলে আমরা অভ্যন্তরীণ যেটা, কত প্রকার স্থানান্তর, এটা একটা কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন। স্থানান্তর কাকে বলে, এটা একটা কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন। এগুলো কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। তাহলে একটা আমরা লিখব
অভ্যন্তরীণ, আর একটা হচ্ছে আন্তর্জাতিক। আন্তর্জাতিক স্থানান্তর, আন্তর্জাতিক। তাহলে অভ্যন্তরীণ আর আন্তর্জাতিক। তাহলে অভ্যন্তরীণ শব্দের অর্থটাই তো ভিতরে। তো যখন মানুষ দেশের ভিতরে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে বসবাসের উদ্দেশ্যে যায় তখন তাকে বলা হচ্ছে অভ্যন্তরীণ স্থানান্তর। তাহলে অভ্যন্তরীণ স্থানান্তরের সংজ্ঞাটা যদি তোমরা পারো তাহলে নিশ্চয়ই আন্তর্জাতিক স্থানান্তরের সংজ্ঞাটাও তোমরা পারবে। তাহলে যখন মানুষ বসবাসের উদ্দেশ্যে এক দেশ থেকে অন্য দেশে যায়, গমন করে, তখন সেটাকে বলা হচ্ছে আন্তর্জাতিক স্থানান্তর। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখান থেকেও একটা বর্ণনামূলক প্রশ্ন তোমরা অবশ্যই পেতে পারো, অর্থাৎ প্রশ্ন হতে পারে যে আন্তর্জাতিক স্থানান্তর বা অভ্যন্তরীণ স্থানান্তরের কারণগুলো ব্যাখ্যা করো। তাহলে কি কি উদ্দেশ্যে যায় মানুষ এক জায়গা থেকে আরেক জায়গা, এগুলো কিন্তু দেখো বুঝতে গেলে খুবই সহজ পড়া। একটা প্রশ্নের সাথে আরেকটা প্রশ্ন কিন্তু সম্পর্কিত। আমরা যে পরিবর্তনশীলতা পড়লাম সেখানেও এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষ যাচ্ছে, কেন যাচ্ছে, কারণগুলো কিন্তু একই। এখানেও কিন্তু সেম কারণগুলো লিখলেও কিন্তু তোমার অ্যান্সারটা হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি এই বিষয়গুলো তোমরা সহজেই উপলব্ধি করতে পারছো। আজকের ক্লাসে আর দুইটা সংজ্ঞা তোমাদেরকে পড়াবো। সামনের ক্লাসে ইনশাল্লাহ তোমাদের এই বিষয়ের অধ্যায়টা ইনশাল্লাহ শেষ করতে পারবো। আর দুইটা বিষয় হচ্ছে, দেখো আমাদের যে মাতৃমৃত্যু রয়েছে এবং শিশু মৃত্যু রয়েছে, এই দুইটা সংজ্ঞা অবশ্যই অনেক ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা এবং আমাদের জেনে রাখা উচিত যে মাতৃমৃত্যু কাকে বলে এবং শিশু মৃত্যু কাকে বলে। তাহলে প্রথমে আমরা মাতৃমৃত্যুর সংজ্ঞাটা দিই। একজন মা সন্তান প্রসবের পূর্বে, প্রসবকালীন বা প্রসবের পরবর্তী সময়ে যদি মারা যায় তবে তাকে মাতৃমৃত্যু বলে। আর শিশু মৃত্যু হচ্ছে একজন শিশু জন্মগ্রহণ করার পরে 1 বছরের মধ্যে যদি মারা যায় তবে তাকে বলা হবে শিশু মৃত্যু। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দুইটা সংজ্ঞা দিয়ে আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। যাবার আগে ছোট্ট একটা হোমওয়ার্ক দিতেই চাচ্ছি। তো অবশ্যই যেহেতু আমি বর্ণনামূলক প্রশ্নগুলো তোমাদের সামনে আলোচনা করলাম, অনেকগুলো বহুনির্বাচনী প্রশ্ন কিন্তু এর মধ্যে রয়ে গেছে। তো তোমরা চেষ্টা করবে সেই প্রশ্নগুলো দাগিয়ে পড়তে। তোমাদের কাজ হবে এই তোমাদের যে পার্ট 4 বাংলাদেশের মা ও শিশু মৃত্যু এর আগ থেকে 10টি এসকিউ তৈরি করবে। HW আমরা লিখছি 10টি এসকিউ করে প্রশ্নসহ উত্তর লিখে পোস্ট করবে। এটাই তোমাদের জন্য হওয়ার। তোমরা যেখানেই থাকো ভালো থাকো, মহান আল্লাহ তাআলা যেন তোমাদেরকে প্রকৃত সুখে এবং শান্তিতে রাখেন, এই প্রত্যাশায় আজকের ক্লাস থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।